অমরনাথ যাত্রা 2024 সিরিজের এর আগের পর্বে আপনাদের আমি দেখিয়েছিলাম জম্মু থেকে পেহেলগাম আসার বৃত্তান্ত। এই পর্বে আপনাদের আমি নিয়ে যাব পেহেলগাম থেকে শেষনাগ। পথে কি কি করলাম, কি দেখলাম, কেমন তার প্রাকৃতিক সৌন্দর্য এবং কি কি ডকুমেন্টস প্রয়োজন সেগুলো দেখাবো। চলুন আর দেরি না করে শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম পেহেলগাঁও। প্রথমেই আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আমার এই গো ডিফারেন্ট চ্যানেলে। আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত দিন। আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে শ্রী শ্রী বাবা অমরনাথ ধামের উদ্দেশ্যে, অমরনাথজির দর্শনের জন্য। এখন বাজে এখানে 3:30। ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি হোটেল থেকে। দাঁড়িয়ে আছি রাস্তায় গাড়ি ধরবো বলে, যাব চন্দনবাড়ি। শুরু হয়ে গেছে আজকের জার্নি। পেহেলগাম থেকে গাড়ি পেয়ে গেছি চন্দনবাড়ি। এখান থেকে চন্দনবাড়ির ডিস্টেন্স 16 কিলোমিটার। চলুন যাত্রা শুরুর সময় সবাই মিলে বলা যাক হর হর মহাদেব। পুরাণ মতে একবার মাতা পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করেছিলেন যে কেন আপনি অমর এবং তার গলায় মুন্ডমালা পড়ে থাকার রহস্যটা কি। এই বিষয়ে মহাদেব পার্বতীর প্রশ্নের উত্তর দেওয়া সঙ্গত মনে করলেন না, তাই তিনি বিষয়টি এড়িয়ে গেলেন। কিন্তু পার্বতীর জোর জবরদস্তির কারণে এই গোপন কথা বলতে রাজি হন। তখন তিনি মাতা পার্বতীকে নিয়ে গোপন গুহার উদ্দেশ্যে রওনা দেন। যখন গুহার উদ্দেশ্যে রওনা দেন, এটা বিশ্বাস করা হয় যে শিব নন্দী অর্থাৎ ষাটটিকে পেহেলগামে রেখে যান। পেহেলগামের প্রথমে নাম ছিল বেলগাঁও, সেটাই পরে রূপান্তরিত হয়ে যায় পেহেলগাঁও। পৌঁছে গেছি চন্দনবাড়ির অ্যাক্সেস পয়েন্টে। এখান থেকে আমাদের এন্ট্রি নিতে হবে। এখানে এন্ট্রি নিয়ে অ্যাক্সেস পয়েন্ট পেরিয়ে তারপর শুরু হবে হাঁটা। শুরু করে দিলাম যাত্রা। জানি না পারবো কিনা। মনের মধ্যে তখন তুমুল উত্তেজনা। বাবা বরফানির দর্শন করতে যাচ্ছি। জীবনে চলার পথে আরো একটি পালক ছুঁতে যাচ্ছি। মনের জোর ও অদম্য ইচ্ছে শক্তির উপর ভর করে পাড়ি দিলাম শেষনাগের উদ্দেশ্যে। জয় বাবা অমরনাথ, আশীর্বাদ করো যেন ভালোভাবে যাত্রা শেষ করতে পারি। জিগজ্যাগ রেলিং এর মধ্যে দিয়ে গিয়ে চেক করাতে হবে আইডি কার্ড। এখানে ব্যাক চেক এবং সিকিউরিটি চেকের পর চলে এসেছি চেক গেটের এপারে। এখান থেকে শুরু হবে আসল যাত্রা। এই হচ্ছে চেক গেটের অ্যাক্সেস পয়েন্ট। পেরিয়ে এসেই আপনারা পাবেন ভান্ডারা। আপনারা এখান থেকে ব্রেকফাস্ট করে নিতে পারেন। চলুন আমরা একটু খাবো, তারপরে এগিয়ে যাবো যাত্রা পথে। চলে এসছি বারাণসী লঙ্গরে। এখানে বহু রকমের খাবার আছে, আইটেম আছে, আপনাদের দেখালাম। আছে ইডলি, আছে ধোকলা, আছে ফ্রাইড রাইস, চিলি পনির, বিস্কিট, চা। এর পাশে আছে আলু মাখা, ছোলা সিদ্ধ, আর আছে বানারসি পান। একটু নাস্তা করে নিই, নাস্তা করে নিয়ে তারপর হাঁটা শুরু করব। নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস আর চিলি কোপ্তা। খেয়ে নিয়ে আরেকটু আগে খেলাম ধোকলা। ধোকলাটা আপনাদের দেখানো হয়নি। আর আছে আলু মাখা, ছোলা সিদ্ধ, আর যা দেখালাম বেনারসি পান।
হালকা ফুলকা খাই, কারণ হাঁটতে হবে, বেশি খেলে হাঁটা যাবে না। सिस्ना के लिए कितना? सिस्ना के लिए कितना? वहाँ तो पर्ची मिलती है। कितना लेता है? आप आओ उधर, घोड़ा कितना लेता है बोलो? 2250। 2250। और गुफा तक? गुफा तक भी यही पसंद 400। ব্রেকফাস্ট করে শুরু হয়ে গেছে হাঁটা। এখন বাজে ঠিক সকাল 6টা। ব্রেকফাস্টে খেয়েছি ঢোকলা, অল্প ফ্রাইড রাইস, চিলি কোপ্তা আর বেনারসি পান। সমুদ্রতল থেকে 9600 ফিট উচ্চতায় চন্দনবাড়ি। চন্দনবাড়ি থেকে শুরু হয় অমরনাথ যাত্রা। আজ সেই যাত্রাই আমি করতে চলেছি, আপনারা জানেন। এখান থেকে আপনারা ঘোড়া পিট্টু নিয়ে নিতে পারেন। ঘোড়া এখান থেকে শেষনাগ পর্যন্ত নেবে 2250 টাকা সরকারি রেট, আর গুফা পর্যন্ত 3500 টাকা। আর যদি লাগেজ বেশি হয় তাহলে আপনারা পিট্টুও নিয়ে নিতে পারেন। কিন্তু যে কোনো ক্ষেত্রেই আপনারা যার সঙ্গে কন্ট্যাক্ট করবেন তার পরিচয়পত্রটা অবশ্যই নিজের কাছে রেখে দেবেন যতক্ষণ না আপনার কাজ শেষ হচ্ছে। আর অসাধারণ ব্যবস্থাপনা, অসাধারণ ব্যবস্থাপনা। অমরনাথ তীর্থযাত্রী মানে আগেই বলেছি আপনাদের ভিআইপি। সত্যি অমরনাথ তীর্থযাত্রী ওয়ান টাইপ অফ ভিআইপি। এটা বিশ্বাস করা হয় যে যখন দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীকে অমর কথা শোনাবার জন্য গুপ্ত গুহার দিকে নিয়ে যাচ্ছিলেন, তখন এই চন্দনবাড়িতেই তিনি তার মাথার চাঁদকে রেখে যান। এইখানেই আছে মেডিকেল ক্যাম্প, যেখানে চিকিৎসা দেওয়া হয়। এখানে আপনি হসপিটাল সিস্টেমে বেডও করা আছে, এখানে ভর্তি থেকেও চিকিৎসা করা যায়, এবং ওপিডি সিস্টেমও আছে, তাৎক্ষণিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। চলে এসছি চন্দনবাড়ির সেই বিখ্যাত গ্লেসিয়ারের সামনে। এখনো অল্প গ্লেসিয়ার আছে, পুরো গলে যায়নি। গ্লেসিয়ারের তলা দিয়ে শেষনাগ নদী বেরিয়ে এসছে, আর এখানে হলো ফাইনাল চেকিং। এই পাশে শেষ চেকিং হওয়ার পর এবার ফাইনাল হাঁটা শুরু হলো শেষনাগের উদ্দেশ্যে। প্রথমেই আমরা পথে পাবো পিছুটপ। এখান থেকে শেষনাগের দূরত্ব 12 কিলোমিটার। দেখি কতক্ষণে পৌঁছতে পারি। 6টায় যাত্রা শুরু করেছিলাম, এখন বাজে 6:15। চড়াই শুরু হয়ে গেছে, চড়াই উঠছি। চন্দনবাড়ি থেকে পিছুটপ পর্যন্ত প্রায় সিমেন্টের ব্লক বসিয়ে নতুন করে পথচারীদের জন্য করে দেওয়া হয়েছে। আর পুরনো রাস্তা সেটা এখন ব্যবহার করা হয় শুধুমাত্র ঘোড়া ও পনির জন্য। চড়াই শুরু হয়ে গেছে আমাদের। প্রথমেই আমরা চড়ছি পিছুটপ। পিছুটপ এখান থেকে মোটামুটি 3 কিলোমিটার। কতক্ষণ সময় লাগে দেখি। আর রাস্তা সিমেন্টের ব্লক দিয়ে বাঁধানো, এবড়ো খেবড়ো নয়, আর যথেষ্ট পরিষ্কার। ঘোড়ার রাস্তা আলাদা ওই পাশ দিয়ে আছে, যার জন্য এখানে ঘোড়ার কোনো উপদ্রব নেই। হর হর মহাদেব। চলুন বাবা ভোলেনাথের নাম করে এগিয়ে যাওয়া যাক। হর হর মহাদেব। খালি চারিপাশের নৈসর্গিক দৃশ্য দেখুন। এই সৌন্দর্য দেখতে দেখতে
কখন পথ শেষ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। মোটামুটি 10% এসছি, তাতেই প্রচন্ড চড়াই। এই জন্যই তো আশা আছে ভোলেনাথ ঠিক পৌঁছে যাব। আপনারা যদি হেলিকপ্টারে যেতে চান তাহলে পেহেলগাম এবং বালতাল উভয় জায়গা থেকেই পাবেন। সারা ভারতবর্ষে যে কোনো পাহাড়ে, যে কোনো পর্বতে, যে কোনো পরিস্থিতিতে রাস্তা তৈরি থেকে শুরু করে রাস্তা সারানো একটাই সংস্থা আছে, বর্ডার রোড অর্গানাইজেশন। স্যালুট। সেই ওইখানে হচ্ছে চন্দনবাড়ি অ্যাক্সেস পয়েন্ট। আমরা এতটা রাস্তা চলে এসেছি, এই নিচের রাস্তা দিয়ে আমরা এসেছি। আর চন্দনবাড়িতে গাড়ির থেকে নেবেই প্রথমেই নিয়ে নিয়েছি এই লাঠি, একটা লাঠি 40 টাকা দিয়ে আগে কিনে নিয়েছি, তারপর হাঁটা শুরু করেছি। আপনারা এলে অবশ্যই লাঠি অন্তত নেবেন, একটা সাথী ছাড়া পাহাড়ে হাঁটা একটু মুশকিল। পিছুটপ ওঠার 1-1.5 কিলোমিটার পর্যন্ত ছিল রাস্তায় ব্লক বেছানো, তারপর শুরু হয়ে গেছে মাটির রাস্তা পরিষ্কার কিন্তু মাটির। আর এখানে সাইনবোর্ড দেওয়া আছে পিছুটপ, আর বাকি আছে মাত্র 2 কিলোমিটার। এইভাবে গল্প করতে করতে ঠিক পৌঁছে যাব। আর এখান থেকে হলিক্রে 31 কিলোমিটার। বেশ খানিকটা আসার পর এখানে একটু রেস্টের জন্য বসেছি। এখান থেকে শুরু হচ্ছে আসল পিছুটপের চড়াই। ঠিক এখান থেকেই এই যাচ্ছে রাস্তা। এতক্ষণ যে চড়াই এসছি এটা তার থেকেও বেশি চড়াই। চলুন যাব, একটু রেস্ট নিয়ে নিই, জল খেয়ে নিই, তারপর যাত্রা শেষ করতেই হবে। হর হর মহাদেব। পেরিয়ে এসছি পিছুটপের মেন যে চড়াই রাস্তা। প্রায় 2 কিলোমিটার মতো চড়াই পেরোতে সময় লাগলো 1.25 ঘন্টা। এবার কিছুটা নিচে নামতে হবে, এরকম ডাউনে নামতে হবে কিছুটা। চলুন এগিয়ে যাই এইভাবেই। ওইটাই হচ্ছে পুরনো রাস্তা, প্রচন্ড খাড়াই, দেখুন কিরকম উঠেছে জিগজ্যাগ। আর ওই মাথায় পিছুটপ, আর এটা হচ্ছে নতুন রাস্তা। এই রাস্তায় আমরা যাব, ওখান দিয়ে পিছুটপ। চলে এসছি পিছুটপের কাছাকাছি। এখান থেকে আর ম্যাক্সিমাম 50 মিটার পিছুটপ। ওই সামনে দেখা যাচ্ছে পিছুটপ। আর এই হচ্ছে পুরনো রাস্তা। পুরনো রাস্তা এসে এখানেই নতুন রাস্তার সঙ্গে মিলেছে। আমি এসছি পিছনে এই নতুন রাস্তা ধরে, ভালোভাবেই এসছি। একটু কষ্ট করতেই তো ট্রেক করা। দারুণ এক্সপিরিয়েন্স। আর ওয়েদারও খুব ভালো হয়ে গেছে। কাল রাত্রিরে পেহেলগাঁও প্রচুর বৃষ্টি হয়েছে। আমি তো ভাবছিলাম বোধহয় আজকে যাত্রা হবে কি করে, কিন্তু সকালবেলা দেখলাম বৃষ্টিটা থেমে গেছে। এইদিকে ওয়েদারও পরিষ্কার হয়ে গেছে। এদিকে বৃষ্টি খুব একটা হয়নি, যা হয়েছে পেহেলগামেই হয়েছে। যে যাত্রা শুরু করেছিলাম সকাল 6টায় চন্দনবাড়ি থেকে, এখন বাজে 9টা। চলে এসছি 9600 ফিট উচ্চতার থেকে 11000 ফিট উচ্চতার পিছুটপে। এখন এসে পৌঁছলাম পিছুটপে লঙ্গরে কিছু খেয়ে একটু বিশ্রাম নিয়ে যাব শেষনাগের উদ্দেশ্যে। এখান থেকে শেষনাগের দূরত্ব আর মাত্র 9 কিলোমিটার, যেখানে একটাই একটু চড়াই পাওয়া যাবে, জজিবল।
চলে এসেছি পিছু টপের ওপর বিশাল ভান্ডারায়। এখানে কি খাবার নেই, প্রত্যেকটা যাত্রী যার যা ইচ্ছে বুফে সিস্টেমে খেতে পারেন। শরবত থেকে শুরু করে চা, কফি, সঙ্গে বিভিন্ন রকম খাবার, স্টার্টার থেকে শুরু করে মেন আইটেম, বেভারেজ থেকে শুরু করে সব কিছু খেয়ে শেষ করতে পারবেন না। কিন্তু মনে রাখতে হবে, খাওয়ার পর আপনাকে হাঁটতে হবে শেষ পর্যন্ত আরো 9 কিলোমিটার। সুতরাং ভেবে চিন্তে খাবেন। লঙ্গরে খেয়ে হাঁটা শুরু করে দিলাম আবার শেষনাগের উদ্দেশ্যে। এখান থেকে শেষনাগ আর 9 কিলোমিটার, সামনে পড়বে জজিবল। খালি প্রকৃতির সৌন্দর্য দেখুন, নিচে দিয়ে বয়ে চলেছে শেষনাগ নদী, আর এপাশ দিয়ে নেমে এসছে পাহাড়ের উপর থেকে বরফ গলা জলে পুষ্ট ঝর্ণা। এই হচ্ছে রাস্তা, ওপর থেকে জল নামছে আর মানুষের পায়ে, ঘোড়ার পায়ে কাদা হচ্ছে। এতক্ষণ রোদ্দুর ছিল, এবার আস্তে আস্তে ওয়েদার কিন্তু খারাপ হচ্ছে আর বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। যেহেতু হাঁটছি ঠান্ডা লাগছে না, গরমই লাগছে, কিন্তু হাওয়াটা বেশ কনকনে ঠান্ডা। চলে এসেছি জজিবলের কাছাকাছি। এখান থেকে জজিবল আর 3 কিলোমিটার। এই ঘোড়ার দাপটে প্রচন্ড ধুলো, সব জায়গায় একই অবস্থা। যে কোনো তীর্থক্ষেত্রে পাহাড়ের যান, ঘোড়ায় আপনাকে না হাঁটতে দেবে না দাঁড়াতে দেবে। অন্যান্য বছর এখানেই থাকে গ্লেসিয়ার, খালি রাস্তাটা কেটে যাবার পথ বার করা হয়। কিন্তু এবছর টেম্পারেচার এতটাই বেশি, গ্লেসিয়ার গলে জল হয়ে গেছে। খালি পাহাড়ের ওপরে একটুখানি গ্লেসিয়ার বেঁচে রয়েছে। এবারে সারা বিশ্ব প্রচন্ড গরম, সবই আমাদের কৃতকর্মের ফল। তাই সবাইকে বলি, দয়া করে অন্তত একটা করে গাছ লাগাবার চেষ্টা করুন। আর পারলে জলের অপচয় বন্ধ করুন। এখানে বিএসএনএল এর টাওয়ারও বসানো আছে। যাই হোক, বিএসএনএল, জিও, এয়ারটেল এই 3টে মোবাইলের পোস্টপেড সিম এখানে চলবে, প্রিপেড সিম চলবে না। সেটা আপনাদের আগেই বলেছি। কাশ্মীর এলে, জম্মু কাশ্মীর এলে জম্মু থেকেই আপনারা প্রিপেড সিম পেয়ে যাবেন, ট্যুরিস্ট সিম। আর যদি আপনারা পায়ে হেঁটে এই যাত্রা করেন, কতগুলো রুলস অবশ্যই মানবেন। যেটা হচ্ছে, ভালো গরমের জামা কাপড় নেবেন। 2, একটু ভালো জুতো নেবেন। 3, আপনার প্রয়োজনীয় যেসব মেডিসিন সেগুলো অবশ্যই নেবেন। আর সঙ্গে কর্পূর বা ডায়মক্স রাখতে পারেন। আর জল অবশ্যই রাখবেন। জলের সঙ্গে যদি ওআরএস হয় তাহলে তো আরো ভালো হয়। আর যাত্রার কোনো তাড়াহুড়ো নেই, খুব ধীরে ধীরে হাঁটবেন, সময় নিয়ে হাঁটবেন, রেস্ট নিয়ে হাঁটবেন। আমি যেরকম মাঝে মাঝেই বসছি, আবার হাঁটছি, আবার বসছি, আবার হাঁটছি। আমরা চলে এসেছি জজিবলের সামনে। এখান থেকে জজিবল আর 1 কিলোমিটার। এসে গেছি জজিপাল। সকাল 6টায় যে জার্নি শুরু করেছিলাম চন্দনবাড়ি থেকে শেষনাগ পর্যন্ত, টোটাল 12 কিলোমিটার, সেই যাত্রার 9 কিলোমিটার চলে এলাম।
এখন বাজে 11:30, অর্থাৎ 5.5 ঘন্টায় 9 কিলোমিটার। এরপর যেতে হবে আরো 3 কিলোমিটার শেষনাগ, ওখানেই আজকে আমাদের যাত্রার সমাপ্তি। এখানে দেখুন কত বড় লঙ্গার লেগেছে। প্রত্যেক কটা স্পটে আপনি খাওয়া দাওয়া, জল, বিশ্রামের ব্যবস্থা থেকে শুরু করে ডাক্তার, মেডিসিন এবং টয়লেট সব ব্যবস্থা পেয়ে যাবেন। যাত্রাপথে খাওয়া দাওয়া, জলের কোনো অসুবিধে নেই। আর আছে বাবার আশীর্বাদ, সেটা না থাকলে কখনোই এই যাত্রা সম্ভব নয়। এখানে শুধু যে খাওয়া তা না, এখানে এন্টারটেনমেন্টের সব রকম ব্যবস্থা আছে। আপনার হাত পা যদি ব্যথা করে, নাচেরও ব্যবস্থা আছে। চলুন, খাওয়ায় কি আছে? আছে চা, মুড়ি, বুন্দি, এপাশে আছে রুটি, যাই বলে রুটি, ডাল, সবজি, ये राजमा, राजमा डाल और রাইস। এর পাশে হচ্ছে গোলা রুটি, इडली, सांभर इडली, चाना भी है, छोला छोला हलवा, छोले, सांभर, इडली और मिष्टी, সব শেষে চড়া দুধ। এই হচ্ছে লঙ্গরের খাওয়া, নিঃশুল্ক, যে যত ইচ্ছা খেতে পারে। আমার খিদে নিয়ে আগের লঙ্গরে খেয়েছিলাম, এখানে শুধু চা খেয়েছি। আর যাওয়ার সময় দেখি কি খাওয়া যায়। এখন একটু রেস্ট দেবো, তারপর আবার হাঁটা শুরু হবে। জজিবাল থেকে বেরিয়ে একটু এগোতেই পেয়ে গেছি গ্লেসিয়ার। একদম রাস্তার উপর দিয়ে গ্লেসিয়ার বয়ে গেছে। এই পাশ দিয়ে গ্লেসিয়ার নেমে এই রাস্তা পেরিয়ে চলে এসছে উল্টো দিকে। পেয়ে গেছি একটা ওয়াটার ক্রসিং। একটু ওয়াটারটা ক্রস করে এলাম, বেশ ঠান্ডা জল। জজিবল থেকে আপনারা যদি ঘোড়া নেন মনে করবেন শেষনাগ পর্যন্ত, তাহলে কিন্তু পাবেন না। কারণ জজিবল থেকে নাগাকুটি ঘোড়া চলে না, এখানে পালকি চলে। পালকিতে আপনাকে নাগাকুটি যেতে হবে, নাগাকুটির থেকে আপনি ঘোড়া পাবেন শেষনাগের জন্য। আর যদি টাইমলি আসেন তাহলে যেতে পারেন পঞ্চতরণী পর্যন্ত। কারণ শেষনাগের চেক গেট 2টো পর্যন্ত খোলা থাকে, 2টোর পর বন্ধ হয়ে যায়। 2টোর পর আর কাউকে চেক গেট ক্রস করতে দেয় না। अरे बैग कहाँ है बैग? অনেকে আছে সকাল সকাল বেরিয়ে একটু তাড়াতাড়ি হেঁটে পঞ্চতরণী পর্যন্ত চলে যেতে পারে। बहुत हालत खराब है भैया, হ্যাঁ, बहुत कठिन यात्रा है। छत्तीसगढ़ से हूँ मैं। अच्छा, मैं कोलकाता से। दादा दादा सबसे खतरनाक यात्रा अमरनाथ यात्रा। मैं छत्तीसगढ़ रायपुर से हूँ, मैं 25 साल का हूँ। और ভক্তের শেষ নেই, লাখো লাখো ভক্ত সবাই চলেছে বাবার দর্শনে। জয় বাবা ভোলেনাথ, হর হর মহাদেব। খালি চারিদিক দিয়ে ঝর্ণা, গ্লেসিয়ারের জল গলে ঝর্ণা হয়ে নেমে আসছে। সবাই বলে পিছু টপের পরে নাকি আর চড়াই নেই। কে বলেছে? যথেষ্ট চড়াই। পৌঁছে গেছি নাগাকুটি। নাগাকুটি পৌঁছে 5 মিনিট দাঁড়িয়ে আবার যাত্রা শুরু করছি শেষনাগের উদ্দেশ্যে।
রাস্তা বড়ই কঠিন আর খুব চড়াই। এই হচ্ছে নাগাকুটির পরে শেষনাগের রাস্তা, কঠিন চড়াই। যতই লোকে বলুক এরপর সমান, এরপর সমতল, না, কিছু সমতল আছে, কিন্তু আজকের দিনটা ম্যাক্সিমাম চড়াই। কালকের দিন কি হবে জানি না। আর ওই দেখা যাচ্ছে শেষনাগ ঝিল, যেখান থেকে শেষনাগ নদী উৎপন্ন হয়ে আমার সামনে এই নিচে দিয়ে বয়ে যাচ্ছে পেহেলগামের দিকে। পেহেলগামে গিয়ে এটাই লিডার নদী হয়ে যাচ্ছে। আর ওই ওপরে দেখা যাচ্ছে শেষনাগ। শেষনাগ ঝিলের সৌন্দর্য আপনার পথ চলার সমস্ত ক্লান্তি দূর করে দেবে। আমি শেষনাগ ঝিলের সামনে এসে চিন্তা করলাম, অনেক হেঁটেছি, অনেক কথা বলেছি, এখন কিছুটা সময় নিজের জন্য ব্যয় করব। দেবাদিদেব মহাদেব যখন মাতা পার্বতীকে অমর কাহিনী শোনাতে নিয়ে যাচ্ছিলেন, তখন এই স্থানেই তিনি তার গলার সাপটিকে রেখে যান। সেই থেকেই স্থানের নাম হয় শেষনাগ। পৌঁছে গেছি শেষনাগ বেস ক্যাম্প। এই চারিদিকে এইগুলো হচ্ছে বেস ক্যাম্পের টেন্ট। টেন্টে 10 জন, 12 জন, 20 জন করে থাকতে পারে। টেন্টের ভাড়া হচ্ছে মাটিতে বিছানায় 540 টাকা পার হেড। আর আমি নিয়েছি প্রাইভেট টেন্ট, অর্থাৎ একটা টেন্টে 2 জন, কারণ এখানে যা দেখলাম লাগেজ রেখে কোথাও যাওয়া যাবে না। আমি যার জন্য আলাদা করে টেন্ট নিলাম, যার ভাড়া নিল 2000 টাকা। চলুন টেন্টটা একবার দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে টেন্ট, কম্বল পাতা, ব্যাগ আমি রেখেছি, বেশ বড়। 1, 2, 3, 4, 5 জন এখানে শুতে পারবে। 5টা কম্বল রাখা আছে। আমরা একাই নিয়েছি, যার জন্য 2000 টাকা ভাড়া নিয়েছে। শুধু লোকেশনটা দেখুন, এপাশে পুরো বরফে ছাওয়া পর্বত। বরফ এবছর অনেকটাই কমে গেছে। যা গরম, এখনো এখানে রীতিমতো গরম লাগছে, হয়তো অন্ধকার হলে ঠান্ডা লাগবে। এই হচ্ছে টয়লেট, প্রচুর টয়লেট করা আছে, লেডিস জেন্টস আলাদা। প্রতিটি জায়গায় অনেকগুলো করে টেন্ট থাকে। আমি তার মধ্যে একটা টেন্টে চলে এসেছি। এখানে দেখুন কি আছে, পপকর্ন, তারপর আছে দই বড়া, এখানে ধোসা, ধোসার সঙ্গে ডাল আছে, ইডলি, তাওয়া রুটি, তন্দুরি রুটি, সবজি, এখানে আছে রাইস, ডাল, সব রকম খাবারই পেয়ে যাবেন। আর কি চাই, এরকম একটা না, বহু ভান্ডারা আছে, আপনার যেখানে ইচ্ছা খেতে পারেন। এরকম বহু ভান্ডারা এসে আপনারা যা ইচ্ছা খেতে পারেন। সুতরাং এই যাত্রায় খাওয়া দাওয়ার কোনো অভাব নেই এবং খাওয়া দাওয়ার কোনো খরচও নেই। চলুন টেন্টের দিকে যাওয়া যাক। খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটু রেস্ট নেওয়া জায়গায় প্রচুর হাঁটা হয়েছে। কালকে প্ল্যান করতে হবে, কালকে কি প্ল্যান করা যায়, তারপর আবার আমি আসছি। যদি কোনো কিছু প্রয়োজন থাকে তাও এখানে পেয়ে যাবেন, কিন্তু সেটা একটু কস্টলি হবে, কারণ এতটা উপরে তো নিচের দামে সেটা অবশ্যই পাওয়া যাবে না। গুড মর্নিং ফ্রম শেষনাগ। প্রথমেই আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আমার এই গো ডিফারেন্ট চ্যানেলে। বন্ধুরা, আপনারা জানেন আমরা গতকাল শেষনাগে এসে পৌঁছেছি। আমরা পৌঁছানোর পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে, সারা রাত্রির বৃষ্টি হয়েছে, মাঝখানে ক্ষণিকের থেমেছিল। এখন বাজে ভোর 5টা। 5:30টায় আমাদের বেরোবার কথা ছিল এখান থেকে পঞ্চতরণীর উদ্দেশ্যে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড।
সারা রাত্রি ধরে বৃষ্টি হয়েছে আর সেরকম ঠান্ডা। তার সব থেকে বড় প্রমাণ, মোবাইলে 100% চার্জ হয়েছিল, ভোরবেলায় দেখছি সেই চার্জ নেমে 80%-এ চলে এসছে। চলুন আপনাদের ওই বাইরের দৃশ্যটা দেখাই। এটাই হচ্ছে আমাদের টেন্ট, আর এই হচ্ছে বাইরের ওয়েদার। অঝোর ধারায় বৃষ্টি হয়ে যাচ্ছে। যাত্রা আজকে চালু হবে কিনা ঠিক নেই, যদি না হয় তাহলে এখানেই সময় কাটাতে হবে, তারপর কি হবে জানি না। আপাতত নেক্সট প্ল্যান কিছু নেই। কি হচ্ছে অমরনাথের মহিমা, বাবা অমরনাথের দয়া না হলে অনেক কিছুই সম্ভব নয়। এই বৃষ্টি যদি না থামে তাহলে আজকে সারা দিনটা এখানে আমাদের কাটাতে হবে। একটা দিন টোটালি লস। দেখা যাক, বৃষ্টি বন্ধের অপেক্ষা ছাড়া কোনো উপায় নেই। আজ সকালে বিক্রি হচ্ছে কাশ্মীরি কাওয়া। ম্যাডাম বোতলে আয়া সকালবেলায় এসছে কাওয়া বিক্রি করতে আর চা বিক্রি করতে। আর মাইকে প্রথম অ্যানাউন্স হলো প্রত্যেকটা যাত্রী যেন তাদের টেন্টে অপেক্ষা করে বৃষ্টি না থামা পর্যন্ত, বাইরে যাতে একেবারেই না বেরোয়, এবং বাইরে বেরোলেও তার কিছু বিধিনিষেধ আছে। এই ঠান্ডায় 12,500 ফুট ওপরে শেষ নাগে সকালবেলা প্রথম চায় সকলকে স্বাগত। যেটা বলছিলাম, টেন্টের বাইরে এখন বেরোতে গেলেও যেটা মাইকে অ্যানাউন্স করা হয়েছিল কাল রাত্রির থেকে, সেটা হচ্ছে সম্পূর্ণ প্রোটেকশন নিয়ে বেরোনো উচিত। আমরা তো কাল থেকে টেন্ট থেকে বেরোইনি, সারাদিন সারা রাত টেন্টে ছিলাম, রাতে খাইও নি, যা খেয়েছিলাম ফ্রুট বিস্কিট। अनाउंस हो गया, मौसम ठीक होने से सब यात्रियों को सूचित किया जाएगा। এখন বাজে সকাল 7টা। বৃষ্টিটা একটু কমেছে, তাও টিপটিপ করে পড়ছে এখনো। চারদিকে কিন্তু এখনো মেঘে কালো হয়ে রয়েছে। এখনো পর্যন্ত যাত্রার পারমিশন দেওয়া হয়নি। আমরা ওয়েট করছি, প্রচুর যাত্রী এখানে আটকে আছে, সবাই ওয়েট করছি আমরা যাত্রা যাতে যত শীঘ্র সম্ভব যেন চালু করে, আর আমরাও যেন এগিয়ে যেতে পারি বাবা বরফানির দর্শনের পথে। সকাল 7টা, চলে এসেছি লঙ্গারে একটু গরম চায়ের জন্য। চা বিস্কুট খাই, আপনি সব রকম খাবার এখনই পাবেন, দেখাচ্ছি কি পাবেন। নিয়ে নিয়েছি চা আর বিস্কুট। হয়ে গেল খাওয়া। আমি খেলাম চা বিস্কুট আর অল্প পোহা আর চানা খেয়ে এবার যাই টেন্টের দিকে। এখন তো ওয়েট করার উপায় নেই, এখনো টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। চলে এসেছি শেষনাগ হেলিপ্যাডে। হেলিপ্যাডে এখানে দেখতেই পাচ্ছেন আই লাভ ইন্ডিয়ান আর্মি, আর ঠিক তার পেছনেই শেষনাগ হ্রদ। অদ্ভুত সুন্দর জায়গা। আজকে এখনো পর্যন্ত বাজে 9টা, যাত্রা ছাড়ার কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আবার ওয়েদার খারাপ হচ্ছে, মাঝখানে একটু ক্লিয়ার হয়েছিল কিন্তু আবার ওয়েদার খারাপ হচ্ছে। চারিদিকে দেখুন সবাই ফটোশুটে ব্যস্ত। সুন্দর একটা ঝকঝকে রোদ্দুর উঠেছে। এখন বাজে 11টা,
আমি যে ভয়টা পাচ্ছিলাম ঠিক সেটাই হলো। মোটামুটি 10টা সাড়ে 10টার পর যাত্রা শুরু হওয়ার উচিত না। এদিকে পঞ্চতরণীর দিকে বা হোলি কেবের ওখানে ওয়েদার আরো খারাপ হয়ে গেছে, যার জন্য শেষনাগ থেকে আপাতত যাত্রা আজকের মতো স্থগিত। বারংবার অ্যানাউন্স হচ্ছে যে আজকে কোনো যাত্রী যেন ট্রেন ছেড়ে না বেরোয়। এখানে ওয়েদার পরিষ্কার হয়ে গেছে, ওপরে ওয়েদার খারাপ হয়ে গেছে, যার জন্য আজকে আমাদের শেষনাগেই অপেক্ষা করতে হবে আগামীকালের জন্য। অমরনাথ যাত্রা সম্পূর্ণ প্রকৃতির ওপর নির্ভরশীল। প্রকৃতি কখন ভালো থাকবে কখন খারাপ থাকবে এর উপর খুব ভ্যারি করে। যার জন্য অমরনাথ যাত্রা করার সময় হাতে অন্তত 2 থেকে 3 দিন এক্সট্রা ডে রাখা উচিত, বাফার ডে। সেটা পেহেলগাম থেকে শুরু করে গুহা পর্যন্ত। এই 3 দিনের রাস্তায় 3টে এক্সট্রা দিন হাতে রাখা উচিত সব সময়, কারণ কখন কি হবে বলা খুব মুশকিল। আজকে যথারীতি শেষনাগ থেকে যাত্রা শেষমেশ চালু হয়নি। তার কারণ শেষনাগের ওয়েদার ক্লিয়ার হয়ে গেছিল মোটামুটি সকাল 11টা নাগাদ, কিন্তু তখনও চন্দনবাড়ি এবং গুহার ওয়েদার নাকি খুব খারাপ ছিল, যার জন্য শেষনাগ থেকে চন্দনবাড়ির দিকে যাওয়া অথবা শেষনাগ থেকে পঞ্চতরণের দিকে যাওয়া দুটোই বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে যারা নিচের দিকে যেতে অর্থাৎ চন্দনবাড়ি যেতে চেয়েছে তাদেরকে ছাড়া হয়েছিল। আবার চন্দনবাড়ির থেকে শেষনাগ বা পঞ্চতরণ থেকে শেষনাগ যাত্রা টোটালি বন্ধ ছিল আজকের জন্য। আগামীকাল জানি না কি হবে। এখন তো আকাশ পরিষ্কার, ঝকঝকে একটা রোদ্দুর আছে। পেছনে দেখুন, এখন বাজে সন্ধে 7:30, এখনো এত রোদ্দুর। আগামীকাল যাব আমরা এখান থেকে, যদি ওয়েদার পরিষ্কার থাকে আগামীকাল আমরা এখান থেকে যাব পঞ্চতরণী হয় গুফা। এরকমই ঠিক হয়েছে, কারণ একটা দিন আজকে শুয়ে বসে শেষনাগে কেটে গেল। আর কি, এর জন্য অবশ্য অমরনাথ সাইনবোর্ড থেকে যে টেন্ট ভাড়া তাতে একটা 30% কনসেশন দিয়ে দেওয়া হয়েছিল আজকের জন্য। এখন লঙ্গারে খাবো, খেয়ে যাবো টেন্টে। ভালো ঠান্ডা আছে বাইরে, বেশ ভালো কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে। আপনাদের আমি আজকের আপডেট জানিয়ে দিলাম। এই ভিডিও আর বেশি বড় করব না। চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন সব ভিডিও, আর সঙ্গে থাকবেন গো ডিফারেন্ট চ্যানেলের। সবাইকে গুড নাইট, বাই বাই।